স্টার্ট করছি যে রিলেশনশিপ বিটুইন অল অফ দ্য মিনস, অর্থাৎ এই সব মিনগুলোর মধ্যে পরস্পর দুইটার মধ্যে একটা রিলেশনশিপ আছে। অ্যারিথমেটিক মিনের সাথে জিওমেট্রিক মিন, জিওমেট্রিক মিনের সাথে হারমোনিক মিন, এবং এইটা আমরা আজকে দেখব এক্সাম্পলে। ফর টু পজিটিভ নাম্বারস এ এন্ড বি, এ এন্ড বি, টু পজিটিভ নাম্বারস এ এন্ড বি আমরা দেখতে চাই যে আসলে আমাদের এই মিনের মধ্যে সম্পর্কগুলো কি। সো আমরা জানি, তাই না, যে অ্যারিথমেটিক মিনকে আমরা লিখেছিলাম এ, দ্যাট ইজ দ্য সিম্পলি দিস ইজ দ্য অ্যাভারেজ। ওকে, অ্যারিথমেটিক মিন a is equal to a plus b divided 2, and g, that is geometric mean, is equal to square root of their product, and the harmonic mean is the inverse of the arithmetic mean of their inverse, তাই না? এই যে এটা হচ্ছে তাদের মিন, এই মিনের এটার ইনভার্স, ঠিক আছে? তাদের ইনভার্স যেটা আছে 1 upon a 1 upon b, এদের অ্যারিথমেটিক মিন, তাই তো? সেটার ইনভার্স, সেটা হচ্ছে হারমোনিক মিন। এটা আমরা বাই ডেফিনেশন থেকে আমরা জেনেছি। সো আমরা এখানে আগে কিছু অ্যারিথমেটিক মিন লেখা উঠে গেছে। আমরা দুটো লেন্থ নিলাম, কেমন? দুটো লেন্থ আমরা নিয়েছি, এ আর একটা হচ্ছে বি, where a is less than b, কেমন? a b এর চাইতে ছোট। সো এরকম দুটো লেন্থ আমরা যদি নেই, তাহলে এই দুটো লেন্থ দিয়ে আমরা করতে পারি কি, কনস্ট্রাক্ট এ সেমি সার্কেল অফ ডায়ামিটার a প্লাস b। a এবং b দুটো যদি যোগ করে দেই তাহলে এটা তো আমাদের একটা লেন্থ হবে, তাই না? এই লেন্থে এটা যদি আমরা ডায়ামিটার ধরি a প্লাস b, তাহলে আমরা একটা সেমি সার্কেল ড্র করতে পারি, কেমন? এরকম একটা সেমি সার্কেল আমরা করতে পারি। আচ্ছা, তাহলে এটা যদি ডায়ামিটার হয় তাহলে রেডিয়াসটা কি বলো তো? a plus b by 2. a plus b by 2, that is simply the radius is the diameter, a plus b by 2, half of the diameter. So এখানে একটু মিস্টেক হয়ে গেছে। ওকে, a plus b by 2, which is simply the কি অ্যারিথমেটিক মিন, তাই না? এইটা, অর্থাৎ আমরা এইটুকুও ধরতে পারি, এটুকুও ধরতে পারি। সো এই লেন্থটা আমাদের হচ্ছে a plus b by 2, that is the diameter. Okay, that is radius is the diameter আর radius তো সিমিলার, তাই না? নাকি ডায়ামিটার হচ্ছে, স্যার ডায়ামিটার হচ্ছে ব্যাস আর রেডিয়াস হচ্ছে, হ্যাঁ, তাহলে এটা হাফ, এখানে একটা লিখে হাফ অফ দা ডায়ামিটার, কেমন? a plus b, একটা হাফ কথা লিখে দিতে হবে এখানে, হাফ অফ দা ডায়ামিটার a plus b by 2। তাহলে এইটা এইটা এটা, অর্থাৎ এইটা যদি আমাদের সেন্টার হয়, আমাদের পরিধির উপরে যে কোনো ডিসটেন্সটাই হচ্ছে আমাদের রেডিয়াস, কেমন? সো সিম্পলি এইটাকে আমরা যদি ডায়ামিটার ধরি a plus b, তাহলে a plus b by 2 টাই হচ্ছে আমাদের রেডিয়াস, এবং সেটাই অ্যারিথমেটিক মিন। তো অ্যারিথমেটিক মিন আমরা এই যে a আর b যুক্ত করেছি, এখানে আমরা একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব, ঠিক আছে? দেখি কি হয়। এই পারপেন্ডিকুলার ড্র করলাম, করার পরে আমরা একটা ট্রায়াঙ্গেল আমরা অঙ্কন করি এই সেমি সার্কেলের ভিতরে, যেখানে এই লাইন সেগমেন্টটা পরিধিতে, সরি, আমি যে পারপেন্ডিকুলারটা পরিধিতে সেট করেছে, ঠিক আছে? যেখানে পারপেন্ডিকুলারটা এই সার্কেলকে মিট করে, কেমন? সো
এটা কেমন হবে? অর্ধবৃত্তের উপরে যে কোনো সার্কেল যদি আমরা আঁকাই, ট্রায়াঙ্গেল আঁকাই, তাহলে সেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, তাই না? এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, অর্থাৎ এর উপরে যে কোনো বিন্দু আমরা নিই না কেন এর পরিধির উপরে, এবং সেখান থেকে আমরা যদি ট্রায়াঙ্গেল আঁকাই, যেটা তার ডায়ামিটারটা হবে আরেকটা বাহু ত্রিভুজের, সেটা হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কেমন? অর্থাৎ ও পি কিউ, এটা আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ও পি কিউ। ঠিক আছে? So this is our right angle sign, this is right angle triangle, and এখান থেকে আমরা গতদিন একটা প্রবলেম করেছিলাম, তাই না? গতদিনের প্রবলেমটা আমরা মনে আছে কি, যে we have an altitude to the hypotenuse, এটা যদি আমাদের হাইপোটেনাস ধরি তাহলে এর উপরে আমাদের একটা অবিলম্ব আমরা করতে পারি, তাই না? গতদিন করেছিলাম। আর এটা যদি করি তাহলে আমাদের কি হবে দেখো তো, দুইটা সিমিলার সার্কেল আমরা পাবো, তাই না? এটা একটা কমন বাহু, দুইটাই তার রাইট অ্যাঙ্গেল, তখন এইটা একটা সমকোণী ত্রিভুজ হবে, এটা একটা, অর্থাৎ ও পি আর এবং পি কিউ আর দুটো সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, তাই না? যাদের পি আর হচ্ছে কমন বাহু। কোনো মিল খুঁজে পাও? আগের দিনের যে একটা প্রবলেম করা হয়েছিল মনে আছে? স্যার পি আর হচ্ছে কমন বাহু। কমন, হ্যাঁ, মনে নেই তোমাদের? এই যে কোন একটা প্রবলেম, এই যে প্রবলেমটা করা হলো এখানে, কি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? এখান থেকে আমরা যদি একটা অল্টিটিউড ড্র করি তাহলে জিওমেট্রিক মিন থেকে আমরা কি পাবো? এই যে কমন বাহু, ঠিক আছে, এটা আমরা নির্ণয় করতে পারবো, তাই না? অর্থাৎ যে কোনো এর ভিতর থেকে যে কোনো একটা বাহু কমনটা যদি চাই, বা যে কোনো একটা আননোন সাইড আমাদের যদি থাকে, এই যে আমরা বের করেছি একটা আননোন সাইড এক্স, সেটা জিওমেট্রিক মিন দ্বারা আমরা বের করতে পারবো। এই কারণেই আমরা এখানে জিওমেট্রিক মিনটা বের করার চেষ্টা করছি এই ফিগার থেকে। কেমন? যেটা আমরা একটা ত্রিভুজ আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা করেছি, এখানে আমাদের একটা অল্টিটিউড আছে। সো হোয়াট, আমরা এখান থেকে আমাদের টার্গেটটা কি? এই লেন্থটা আমরা বের করব, আসলে এটাই আমাদের টার্গেট। সো এটাই বলা হচ্ছে যে আমাদের একটা অল্টিটিউড আছে এই অতিভুজের উপরে, তাই না? সো উই ক্যান ফাইন্ড দ্য রেড লেন্থ, অর্থাৎ এই লেন্থটা আমরা জানতে পারি from the similar triangle OPR and triangle PQR, we get the length PR from the previous example of geometric mean. Clear? অর্থাৎ কি, এটা যদি আমাদের এই ও PQR এর কথা আমরা ধরি, তাহলে এটা আমাদের যদি রাইট অ্যাঙ্গেল ধরি, ঠিক আছে, তখন আমাদের হয়ে যাচ্ছে কি, এটা তো আমাদের একটা লম্ব, তাই না? লম্ব এঁকেছি, তাহলে এটা ভূমি, এটা তখন হয়ে যাচ্ছে অতিভুজ। সো এই দুইটার থেকে আবার আমাদের কি হচ্ছে দেখো তো, এটা যদি আমাদের লম্ব হয়, এটা 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 যদি আমাদের রাইট অ্যাঙ্গেল হয়, এটা যে আমাদের সমকোণ, তাই তো? সো এই বাহু আর এই বাহুর আমরা রেশিও, আর এই বাহু আর এই বাহুর রেশিও যদি করি তাহলে কি হয়? PR over B and AP by PR, অর্থাৎ PR divided B এই ত্রিভুজের ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে A divided PR, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের এটা হয়ে যাচ্ছে ভূমি, তাই তো? সো এখান থেকে আমরা কি লিখতে পারি? PR is equal to root over AB. এটা আবারও দেখানোর দরকার নাই, কারণ গতদিনে তোমাদের ওইটা এক্সাম্পল থেকে দেখানো হয়েছে, তাই না? যে এটা এই সিমিলার সার্কেল থেকে PR কমন বাহু, এখান থেকে আমরা PR আমরা করতে পারি, OR করতে পারি, আমাদের যেটা দরকার। অর্থাৎ এই চার বাহুর মধ্যে আমাদের যেটা আননোন সেটা আমরা বের করতে পারবো, তাই না? চারটা তো না, তিনটা, একটা কমন বাহু।
সো এই কমন সাইডটা আমরা এই ফিগারে আমরা আমাদের এই প্রবলেম আমরা এই কমন সাইডটা আমরা বের করতে চাচ্ছি। সো PR is equal to simply the geometric mean of A and B, তাই না? সো আমরা পেয়ে গেছি যে জিওমেট্রিক মিনটা আমাদের আসলে এইটা, আর আমাদের অ্যারিথমেটিক মিন কি ছিল? সেন্টারে, তাই না? এইটা রেডিয়াস, এটা আমাদের অ্যারিথমেটিক মিন, এটা আমাদের অ্যারিথমেটিক মিন, আর এটা জিওমেট্রিক মিন। তাহলে এটা যদি আমাদের রেডিয়াস হয়, এইটা ছাড়া এর উপরে যত লম্বই আমরা আঁকি না কেন প্রত্যেকটাই রেডিয়াসের চাইতে ছোট হবে, তাই না? এটা আমরা জানি সার্কেলের প্রপার্টি থেকে। সো এই অ্যারিথমেটিক মিনের চাইতে এই জিওমেট্রিক মিনটা অবশ্যই ছোট, তাই না? হ্যাঁ, from the figure we can write arithmetic mean is greater than geometric mean. Theoretically তোমাদের বইয়ে খুব ক্লিয়ারলি আছে, তোমরা কিন্তু এটা পড়বে, পড়েছো কিনা আই ডোন্ট নো, পড়লে মজাটা আরো ভালো পেতে। ক্লিয়ার? সো arithmetic mean geometric mean এর চাইতে যে বড় সেটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা হারমোনিক মিন নির্ণয় করব, কেমন? সো ওই একই কনস্ট্রাক্ট a perpendicular to where two line segments meet, যেখানে আমাদের এই দুটো লাইন সেগমেন্ট মিট করছে এখানে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করি এবং একটা লাইন কানেক্টিং টু পি এন্ড সি, এই সিটা আসলে আমাদের মিডল পয়েন্ট, অর্থাৎ এ প্লাস, অর্থাৎ এই সার্কেলের সেন্টার, কেমন? সো পি সিটা আসলে কি আমাদের? পি সিটা রেডিয়াস, কেমন? অর্থাৎ এটাই আমাদের অ্যারিথমেটিক মিন। সি বিন্দুটা কি ধরে নেওয়া হয়েছে? হ্যাঁ, সি বিন্দুটা কি ধরে নেওয়া হয়েছে? সি বিন্দু তো ধরে নেওয়া, এটা হচ্ছে সেন্টার, a plus b by 2, ঠিক আছে। হ্যাঁ এটা হচ্ছে সেন্টার। We have the length PC is equal to arithmetic mean, which is the hypotenuse of the right angle triangle RPC, RPC, তাই না? এটা আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাস অর্থাৎ অতিভুজটা আমাদের কিন্তু পিসি, যেটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন। ক্লিয়ার? আর পিআর তো আমাদের আছে, পিআরটা হচ্ছে আমাদের জিওমেট্রিক মিন, কেমন? সো কনস্ট্রাক্ট অ্যান altitude to the hypotenuse PC, অর্থাৎ এই পিসি এর উপরে আমরা একটা অল্টিটিউড ড্র করব ফ্রম দা পয়েন্ট আর, এখান থেকে, ঠিক আছে? আবারও অর্থাৎ এই ত্রিভুজ, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপরে আমরা আবারও এরকম একটা কাজ করলাম, ঠিক আছে? যে এটা আমাদের একটা অল্টিটিউড পিসি এর উপরে আর ডি। সো পিডি আর পিডি এটা আমাদের আরেকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? এই আমরা এখানে একটা অল্টিটিউড ড্র করলাম, এই পিডি লেন্থটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, কেমন? এই নতুন একটা আমরা লেন্থ পেয়ে গেলাম, এই পিডিটাকে আমরা মেজার করতে চেষ্টা করব। সো আগের প্রপার্টি দিয়ে আমরা পারবো না, আগের প্রপার্টি দিয়ে অবশ্যই পারার কথা। এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আবার এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কেমন? পিআরটা হচ্ছে আমাদের কমন সাইড। সো এখান থেকে আমরা পিডিটা বের করে ফেলতে পারি। এটা একটা আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর পি ডি। সো এই আর পি ডি থেকে আমরা পিআর ওভার পিসি সমান পিডি ওভার পিআর, এটা পিডি হবে, আর ডি লিখেছেন, এটা হবে পিডি। সো
PR square equal to PC into P। এটা তো আমরা এই রেশিও থেকে লিখতে পারি তাই না, PR ওভার PC PD ওভার PR, অর্থাৎ PR ডিভাইডেড PC, এটা লম্ব এটা অতিভুজ। এটার ক্ষেত্রে কি হচ্ছে PD টা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে অতিভুজ হচ্ছে PR। PR টা হচ্ছে আমাদের কমন, তাই তো? সো এই ক্ষেত্রে আমরা PR স্কয়ার সমান PC ইনটু PD। সো PR আমাদের জানা আছে, দিস ইজ জিওমেট্রিক মিন, দ্যাট ইজ রুট ওভার AB, GM স্কয়ার ইজ ইকুয়াল টু, আর PC আমাদের তো জানা আছে তাই না, PC অ্যারিথমেটিক মিন A প্লাস B বাই 2। সো রুট ওভার AB স্কয়ার ইজ ইকুয়াল টু A প্লাস B বাই 2 ইনটু X, এটাই আমরা ধরে নিয়েছি X, এটা আমাদের আসলে হারমোনিক মিন। সো দিস X, এখান থেকে আমরা X কে ক্যালকুলেট করি, X কে ক্যালকুলেট করলে আমরা পাবো 2 বাই 1 ওভার A প্লাস 1 ওভার B। দিস ইজ সিম্পলি দা হারমোনিক মিন, ঠিক আছে? তাহলে PD টাই হচ্ছে আমাদের হারমোনিক মিন। ফিগার থেকে আমরা কি দেখতে পাচ্ছি বলতো, এই লেন্থটা PR হচ্ছে আমাদের জিওমেট্রিক মিন, আর এই লেন্থ PD এটা হচ্ছে আমাদের হারমোনিক মিন। আমরা আগে ক্যালকুলেশন করলাম, জিওমেট্রি থেকে ক্যালকুলেশন করে পেলাম এই মানটা আসলে কিছুই না, A আর B এর হারমোনিক মিন, কেমন? সো PD of course less than PR, তাই না? That is we can say GM is greater than harmonic mean. সো আগেরটাতে আমাদের কি ছিল, arithmetic mean is greater than geometric mean, কেমন? আর এখানে হচ্ছে geometric mean is greater than harmonic mean. So combining আমরা লিখতে পারি arithmetic mean is greater than equal to geometric mean is greater than equal to harmonic mean, when strictly A is less than not greater than। এখানে ছিল আমাদের A হচ্ছে B এর চাইতে ছোট, কেমন? কোনো কোশ্চেন আছে এটাতে? না স্যার। খুব ইজি। সো এই আমাদের মেজার অফ লোকেশনের কিছু জিনিস ছিল, আর তোমাদের তো অঙ্কও কিছু করানো হয়ে গেছে তাই না, কিছু অঙ্ক করানো হলো। আমি একটু ভিন্ন আঙ্গিকে করানোর চেষ্টা করলাম, কিছু এক্সাম্পল দিয়ে, কিছু জিওমেট্রি দিয়ে। আসলে দেখো এই ধরনের আমাদের যদি প্রবলেম থাকে, সিম্পলি এখানে যদি আমরা স্ট্যাটিস্টিক এই মেজার গুলো অ্যাপ্লাই করি তাই না, তাহলে কিন্তু আমরা এই লেন্থ গুলো পেয়ে যাব, খুব ইজিলি আমরা এগুলো ক্যালকুলেট করতে পারি, কেমন? সো এটা একটা রিলেশনশিপ তোমাদের জিওমেট্রিক্যালি দেখানো হলো, আর বাকি অঙ্কগুলো তোমরা করে ফেলবে। তোমাদের এই সব পড়ানোর উপরেই কিন্তু প্রশ্ন হবে, ঠিক আছে? আর রিপিট হওয়ার সম্ভাবনা নেই, খুব অল্প পরিসরে কিছু রিভিউ ক্লাস হয়তো নেওয়া হবে, তোমরা এটার উপরেই খুব সিরিয়াস থাকো। ঠিক আছে, নেক্সট আমরা মেজার অফ লোকেশন, আর একটা বিষয় আমাদের বাকি আছে এখানে মেজার অফ লোকেশন, সেটা হচ্ছে কোয়ান্টাইলস, কেমন? কোয়ান্টাইলস এ কোয়ার্টাইলস, ডিসাইলস এন্ড পার্সেন্টাইলস আছে, তারপরে আমরা চলে যাব হচ্ছে মেজার অফ ডিসপারশনে। তো আজকে আমরা কোয়ান্টাইলস সম্পর্কে একটু ধারণা নিই, কেমন? কোয়ান্টাইলস অর্থাৎ কোয়ান্টাইলসটা হচ্ছে, quantiles are those values in a series which divide the total frequency into number of equal parts when the series is arranged in order of magnitude। অর্থাৎ কোন একটা সিরিজ টোটাল ফ্রিকোয়েন্সি অর্থাৎ টোটাল নাম্বার অফ অবজারভেশন যা আছে আমাদের, সেটা যদি কোনো একটা অর্ডারে থাকে, সেটাকে ইকুয়াল পার্টে ভাগ করা, এটাই হলো কোয়ান্টাইলস এর কাজ। যেমন সিম্পলি if we have this length, we can divide this with equal two parts, কেমন? এটা একটা পার্ট A, এটা একটা B,
a is equal to b. ধরো এটা যদি এই লেন্থটা আমাদের যদি আমরা ইকুয়াল পার্টে ভাগ করি a এবং b, তো এইটা আমাদের এটাকে আমরা কোয়ান্টাইলস বলবো, তাই না? যে আমাদের এই লেন্থটা আছে, এটাকে নাম্বার অফ টু মানে একটা সমান দুই ভাগে আমরা এটাকে ভাগ করেছি। তো এটাই বলা হয়েছে নাম্বার অফ ইকুয়াল পার্টস। নাম্বার অফ ইকুয়াল পার্টস এ ভাগ করাটাই আসলে আমাদের কোয়ান্টাইলস। যখন যে সিরিজটা একটা অর্ডারে থাকবে, আসলে কোন একটা অর্ডার অফ ম্যাগনিটিউড না থাকলে সেটা আমরা করতে পারবো না। কেমন? এর মধ্যে হচ্ছে আমাদের কয়েক ধরনের কোয়ান্টাইলস আছে। একটা হচ্ছে কোয়ার্টাইলস। কোয়ার্টাইলস বুঝতে পারছো তো? কোয়ার্টার অর্থাৎ সমান 4 ভাগে ভাগ করা। Quartiles are those values divide the total frequency into 4 equal parts. বুঝতে পারোনি? ধরো a b লেন্থ যদি আমাদের হয় তাহলে এটাকে আমরা সমান ধরো 4 ভাগে আমরা ভাগ করছি। The value of the quartile having the position midway between the lower extreme and the median is the first quartile and is denoted by q1. অর্থাৎ বলা হচ্ছে এই যে লোয়ার এক্সট্রিম মানে তোমার এইটুকু হচ্ছে q1 ফার্স্ট কোয়ার্টাইল, আর এটা আসলে মিডিয়ান। কেমন? q2 কে বলা হচ্ছে মিডিয়ান। আর হচ্ছে এই যে আপার এক্সট্রিম যেটা, এটা হচ্ছে থার্ড কোয়ার্টাইল, q3। বুঝতে পেরেছো কি? বলা হচ্ছে the value of the quartile having the position midway between the lower extreme, অর্থাৎ এটা যদি আমাদের lower extreme হয় আর the median এইটা q2 যেটা আমাদের মাঝখানে বলেছি মিডল পয়েন্ট, এই দুইটার মাঝখানের যে বিন্দু সেটাকে বলা হচ্ছে q1। সেটাই বলা হয়েছে the value of the quartile having the position midway between the lower extreme and the median। লোয়ার এক্সট্রিম আর মিডিয়ানের মাঝামাঝি যেটা, সেটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল। Similarly, the value of the quartile having the position midway between the median and the upper extreme is the third quartile. এটা হচ্ছে থার্ড কোয়ার্টাইল। কেমন? q3 is the third quartile. ফার্স্ট কোয়ার্টাইল এটা হচ্ছে q1। কেমন? আচ্ছা, আর মিডিয়ানটাকে আমরা তো সেকেন্ড কোয়ার্টাইল বলছি q2। ক্লিয়ার? For a grouped frequency distribution, for a group distribution, the quartiles are given by qi is equals to li plus, this is the formula, come on, I into n divided by 4 sorry, minus fi, capital F I divided by fi, small fi. This is frequency, and multiplied by c, where I is equal to 1, 2, 3. Where li indicates the lower limit of the ith quartile class, that is ith quartile class is that class
which contains the I into n over 4, fourth observation. এটা বলে দেই একটু, আমি পরে দিতে যাচ্ছি। এই এল আইটা বলা হচ্ছে এখানকার এল আইটা হচ্ছে লোয়ার লিমিট অফ দা ith কোয়ার্টাইল ক্লাস, ঠিক আছে? অর্থাৎ যে কোয়ার্টাইল ক্লাস, আমাদের ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস এখানে বলা হচ্ছে ধরো Q1, এই Q1 এর লোয়ার লিমিট যখন আমাদের এটা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকবে, আমরা একটা অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে। সেটা আরো ভালোভাবে বলা হয়েছে ith কোয়ার্টাইল ক্লাসটা হচ্ছে সেই ক্লাস যে ক্লাসে এই অবজারভেশনটা আছে। কেমন? আই স্যার এই এন দিয়ে কি বোঝাতে চাই স্যার? এন কি ওই যে ফ্রিকোয়েন্সি নিব ওই ফ্রিকোয়েন্সির মান নাকি? হ্যাঁ আসছি। এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন, ঠিক আছে? এখন টোটাল নাম্বার অফ অবজারভেশন যদি আমাদের 20টা হয়, সে এন এর মান যদি 20 হয়, তাহলে 20 হলে এখানে আমরা যদি 20 বসাই তাহলে 20/4 তাহলে 5, তাই না? সো ith কোয়ার্টাইল ক্লাস মানে আমি যদি ধরে নেই এটা থার্ড কোয়ার্টাইল ক্লাস, তাহলে কত হচ্ছে? 3×5 = 15তম অবজারভেশন। ক্লিয়ার? ঠিক আছে? জি স্যার। 15তম অবজারভেশনটা হচ্ছে থার্ড কোয়ার্টাইল ক্লাস, সেটাই এখানে ক্লিয়ার ক্লিক করে আরো বলা হয়ে গেছে। লিখছি আমি, বাকিগুলো লিখবো। আর এখানে এন, তাই না? এনটা কি? এন হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন, ক্যাপিটাল এফআই হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ the pre-ith quartile class। বুঝা গেছে? অর্থাৎ যে কোয়ার্টাইল ক্লাসে আমরা কোয়ার্টাইল ক্লাসটা আমরা ধরছি তার আগের কোয়ার্টাইল ক্লাসের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি হচ্ছে এফআই। এটার ফিজিক্যাল এক্সপ্লেনেশনও আছে, এগুলোর আমি বলবো সবই, একটা অঙ্ক করলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। আর স্মল এফআই হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দা ith কোয়ার্টাইল ক্লাস, অর্থাৎ যে কোয়ার্টাইল ক্লাস আমরা নিয়েছি সেইটার ফ্রিকোয়েন্সি, জাস্ট সেটার ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ না। এন্ড সি হচ্ছে লেন্থ অফ দা ক্লাস ইন্টারভেল অফ দা ith কোয়ার্টাইল ক্লাস। কেমন? একটা এক্সাম্পল করা উচিত, তাছাড়া তোমাদের খেয়াল হবে না। এইটাই ক্লিয়ার করি, তাই না? আর দুইটা আছে হচ্ছে ডিসাইল আর পার্সেন্টাইল। কেমন? তো ডিসাইল হচ্ছে কিছুই না, এটা ডিভাইড দ্য টোটাল ফ্রিকোয়েন্সি ইনটু 10 পার্টস, 10 ইকুয়াল পার্টস। হ্যাঁ, আর পার্সেন্টাইল হচ্ছে 100 ইকুয়াল পার্টস। এটা আসলে কেন বলতো? আমাদের নাম্বার অফ অবজারভেশন যদি অনেক হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো করি, কোয়ার্টাইলস, ডিসাইলস, পার্সেন্টাইলস। হ্যাঁ, এগুলো আমরা অ্যাপ্লাই করি বিভিন্ন আমাদের মেজারের সুবিধার জন্য। আচ্ছা, তাহলে একটা প্রবলেম আমরা করতে পারি, ফাইন্ড দা ফার্স্ট এন্ড থার্ড কোয়ার্টাইল ফলোইং। দেখো আমাদের ক্লাস ইন্টারভেল দেওয়া আছে এফআই, শর্টলি লিখছি, এটা ক্লাস ইন্টারভেল, এটা এফআই, এটা মিড ভ্যালুস 11 to 13, ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, 13 to 15, 15, এটা হচ্ছে 4, 15 to 17, এটা হচ্ছে 5,
17 to 19, 10, 19 to 21, let's say 6, 21 to 23, let's say 4, 23 থেকে 25, let's say 3, অর্থাৎ টোটাল 35, কেমন? 35 টোটাল, এটা হচ্ছে আমাদের n, অর্থাৎ n is equal to here, n is equal to 35. এটা করসপন্ডিং ক্লাসের ফ্রিকোয়েন্সি, কেমন? সো আমাদের প্রবলেমটা কি? ফার্স্ট এবং থার্ড কোয়ার্টাইল আমাদের বের করতে হবে, তাই না? ফার্স্ট কোয়ার্টাইল তাহলে আমাদের কততম অবজারভেশন? The first quartile, ফার্স্ট কোয়ার্টাইলে আমাদের আগে কি বের করতে হবে? এটা ওই যে আগের এই সূত্রে বলা হয়েছে, দেখো যে কততম অবজারভেশন, সেই অবজারভেশনটা কত সেটা আগে প্রথমে বের করতে হবে। তাহলে অবজারভেশন বের করতে হলে আমাদের ফার্স্ট আই এর ভ্যালু কত? তাহলে ফার্স্ট কোয়ার্টাইল মিন্স i is equal to 1, তাই না? অর্থাৎ Q1, এটা আমাদের বের করতে হবে। তো i এর ভ্যালু 1, তো i এর ভ্যালু 1 হলে অবজারভেশনটা কত? 1 ইনটু 1 ইনটু n আমাদের কত? 1 ইনটু n ওভার 4, তাই না? এটা ছিল, অর্থাৎ 35 ওভার 4 সমান 8.75, ফিফথ অবজারভেশন। অর্থাৎ এততম অবজারভেশন, একটা ফ্র্যাকশন আসছে, তাই না? অ্যারাউন্ড 9। তাহলে এই অবজারভেশনটা কোন ক্লাসে আছে? ওইটাই হবে আমাদের ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস, ঠিক আছে? বলো দেখি, ফিফথ অবজারভেশন লাইস ইন দ্যাট ক্লাস, হুইচ ওয়ান? দ্যাট ইজ আমাদের Q1, that is first quartile class. This class is Q1. This Q1 is because, দেখো তো কোথায়, কোন ইন্টারভেলে, কোন ক্লাসে আছে বলো তো? 8.75, বলো তো? স্যার 15 থেকে 3, 4, 7, এখানে 5, 12, তাই না? গুড। 17 থেকে 19, 17 থেকে 19, হ্যাঁ 17 স্যার। থেকে 19 কেন? স্যার 15 থেকে এখানে 10, 17 15 থেকে 17 হবে না, স্যার। এই ইন্টারভেলের নাম্বার অফ, এটা আসলে আমাদের দেওয়া আছে, এটা দেওয়া আছে টাকা, নাম্বার অফ লেবারস, নাম্বার অফ লেবারস এটা, ঠিক আছে? অথবা নাম্বার যেটাই হোক না কেন নাম্বার, তাহলে এটা তো করসপন্ডিং ফ্রিকোয়েন্সি। 17 থেকে 19 এই ইন্টারভেলের মধ্যে আছে 10 জন, কিন্তু কততম অবজারভেশন দেখো 8.75, এততম অবজারভেশন কোথায়? এখানে আছে 3টা, এখানে আছে 4টা, 7টা, এখানে আছে 5টা, 12টা, তাহলে 7টার পরে আছে 5টা, 12টা, তাহলে এইটাতে, তাই না? এই যে এটা, যারা 15 থেকে 17 বলেছো, ইউ আর কারেক্ট, এই ক্লাসে। ক্লিয়ার? স্যার বুঝি নাই স্যার, আবার বললেন। আচ্ছা, এটুকু ঠিক আছে তো? 8.75। জি স্যার। দেখো আগের ইয়েতে, আগের স্লাইডে কি বলা, এই যে ক্লাস is that class which contains the I into 1 over 4th observation, তাই না? ওটাই আমাদের ith কোয়ার্টাইল ক্লাস। তাহলে ith কোয়ার্টাইল ক্লাস মানে কি আমাদের? এই যে এটা আমরা নির্ণয় করব, আমরা বলেছি ফার্স্ট কোয়ার্টাইল মিন্স I is equal to 1,
তাহলে i is equal to 1 বসালে আমাদের কি হবে 1 into n, n এর ভ্যালু কত আমাদের 35 এই যে টোটাল নাম্বার, n হচ্ছে আমাদের 35, তাহলে এইটা ভাগ করে আমরা পেলাম 8.75 দিস অবজারভেশন। ঠিক আছে, ফার্স্ট কোয়ার্টাইলে কোনটা আমাদের ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস, যে ক্লাসে এততম অবজারভেশনটা আছে 8.75 এই অবজারভেশন, তাহলে 8.75 মানে প্রায় 9, তাই না, 9 এর কাছাকাছি। তাহলে এখানে 3 জন, 3টা, এখানে 4টা, 7টা, এই ক্লাসে আছে 5টা, তাহলে 12, তাহলে 12তম অবজারভেশন পর্যন্ত এই ক্লাসের মধ্যে আছে, তাহলে এই ক্লাসের মধ্যে আমাদের নবমটাও আছে, তাই না, 8.75। স্যার ক্রমযোজিত গণসংখ্যা ব্যবহার করছে? হ্যাঁ সেটা ব্যবহার করো, এটা তো হচ্ছে আমাদের আলাদা পার্ট, কিন্তু আমার কথা হচ্ছে অবজারভেশন গুলো, নবম অবজারভেশন বা 8.75 অবজারভেশন কোন ক্লাসের মধ্যে আছে, এই ক্লাসে আছে 3 জন, এটাতে আছে 4 জন, এটাতে আছে, অর্থাৎ 1 2 3 করে যদি 9 পর্যন্ত যায় আমরা, তাহলে কি যোগ করে দেখতে হবে? হ্যাঁ অবশ্যই, যে ক্রমযোজিত বলো বা কিউমুলেটিভ বলো, সেটা করেই তো দেখতে হবে নবমটা কোথায় আছে। এখানে 5টা, কিন্তু 15 থেকে 17 গ্রুপের মধ্যে এসে দেখো কততম অবজারভেশন আছে, এখানে আছে 8ম থেকে 12তম, তাই না, 8ম, 9ম, 10ম, তারপরে 11তম, 12তম, এই 5টা আছে এখানে। ক্লিয়ার? আর 17 থেকে 19 10 বলেছো, এটা তো এই ক্লাসের ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আচ্ছা স্যার, যদি 15 থেকে 17তে স্যার ফ্রিকোয়েন্সিটা যদি 5-এর জায়গায় 1 থাকতো স্যার, তাহলে স্যার কোনটা ধরতাম কখনোই আমরা? হতো না, তাহলে 1 হলে কত আসতো, এখানে যদি 1 বা 2 থাকতো, এখানে 2 আছে, তাহলে 8.75 তো আমাদের কোথায় চলে যেত, 17 এটাতে চলে আসতো, 17 থেকে 19 চলে আসতো, 19-এ চলে যেত। হ্যাঁ এটাতে চলে যেত। ক্লিয়ার? তাহলে স্যার 0.75টাকে স্যার আমরা 1 ধরবো, তাই তো স্যার, মানে 1 বেশি অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেশন করব না, এটা আমাদের তো ইন্টিজার ভ্যালু, তাই না। জি স্যার। আসলে আমাদের ক্লাসটা বের করতে চাচ্ছি, আমাদের করসপন্ডিং ক্লাস, এই ক্লাসটা, এটাই আমাদের Q1, ঠিক আছে, এই ক্লাসটাই আমরা বের করতে চাচ্ছি, এটাই আমাদের Q1, কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস। ক্লিয়ার? কারো কোনো সাউন্ড আসছে মনে হয়, সাইড টোন। হ্যাঁ স্যার বুঝছি। তাহলে আমাদের Q1, এই Q1 এর ভ্যালুটা কত হবে, ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস Q1 is equal to Li, তাই না, Li কত হবে তাহলে, Li বলেছি, হ্যাঁ 15 লোয়ার লিমিট 15 প্লাস এটার ভ্যালু আমরা পেয়ে গেছি 8.75 মাইনাস কত হবে এটা, বলো এটা কত হবে, এটা Fi, ক্যাপিটাল Fi কত হবে, 12। এই সাইড টোন আসছে, কারো মিউট করো। 5 হবে, 5 কেন, দেখো স্যার 12 হবে। এই যে দেখো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দা প্রি আইথ কোয়ার্টাইল ক্লাস, প্রি আইথ কোয়ার্টাইল মানে কি, এটা আমাদের ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস, তার আগের, জাস্ট তার আগের কোয়ার্টাইল ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত, 7 ওটা তো এটা তো হচ্ছে তার করসপন্ডিং, যারা 4 বলছো এটা তো তার করসপন্ডিং ক্লাস, এই ক্লাসের ফ্রিকোয়েন্সি, কিন্তু এটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে, ঠিক আছে। জি স্যার বুঝছি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 8.75 minus 7 divided by 5 এটা 5, এটা কারণ এটার করসপন্ডিং ফ্রিকোয়েন্সি, তাই না, ইনটু লেন্থ অফ দা ক্লাস ইন্টারভ্যাল অফ দা ith কোয়ার্টাইল ক্লাস, এই ক্লাস ইন্টারভ্যালের লেন্থ কত, 2। তাহলে এটা ইজিলি তোমরা ক্যালকুলেট করতে পারো, কত, 15
প্লাস এখানে কত আসবে 0.75 বাই 5 তাহলে 0.7 সমান 15.7 ক্লিয়ার আমরা পেয়ে গেছি এটাই আমাদের রিকোয়ার্ড ফার্স্ট কোয়ার্টাইল কেমন সো এই যে আমাদের এরকম যদি ক্লাস ইন্টারভ্যাল দেয়া থাকে তাহলে এই ক্ষেত্রে আমাদের কোয়ার্টাইলটা বের করার জন্য প্রথমে আচ্ছা Q3 কি হবে বলো দেখি প্রথমে আমাদের এই যে কোয়ার্টাইল ক্লাসটা বের করে নিতে হবে তাই না তারপরে আমাদের তো সূত্র আছে সূত্রে আমরা বের করে ফেলবো Q3 থার্ড কোয়ার্টাইল 19 থেকে 21 এর মধ্যে অর্থাৎ আই এর ভ্যালু এখানে কত 3 আচ্ছা আই এর ভ্যালু 3 হলে কত হবে 26 3 into 35 divided 4 26.25 26 দেখো করে ফেলছো আগে 25 তাহলে এততম অবজারভেশন কোথায় আছে বলো 19 থেকে 21 19 থেকে 19 থেকে 21 কোয়ার্টাইল ক্লাস তাই না 12 10 22 আর 6 28 তাহলে এটার মধ্যে আছে 19 থেকে 21 এখানে আছে আমাদের Q3 এখানে আছে আমাদের Q3 তাহলে এখন ইজিলি পেরে যাবে Q3 এর ভ্যালু কত বলো 19 প্লাস 19 প্লাস স্যার 26.25 minus 22 divided by 6 গুড তাহলে In 1.42 20/7 হ্যাঁ 20.42 এইটা আমাদের এইভাবে ফর্ত বের করতে পারবে অর্থাৎ সমান 4 ভাগে ভাগ করার ভাগ যদি আমরা করি আমাদের এই টোটাল নাম্বার অফ অবজারভেশন কে 35 কে তাই না সমান 4 ভাগে ভাগ যদি আমরা করি তাহলে Q1 Q2 Q3 Q4 তো লাস্ট Q1 Q2 Q3 আমরা নির্ণয় করতে পারবো কেমন পারা যাবে তো জি স্যার হ্যাঁ তাহলে এখন তোমাদেরকে দুটো হোমওয়ার্ক দেই সেটা হচ্ছে ডিসাইল এন্ড পার্সেন্টাইলস এটা তোমরা করবা ঠিক আছে ডিসাইলস একটা হচ্ছে পার্সেন্টাইল ডিসাইলসে আমি তোমাদের বলে দিচ্ছি যে কি এটা ডিভাইড ইনটু 10 ইকুয়াল পার্টস ঠিক আছে এটাকে ডি দ্বারা বলা হচ্ছে আর প্রকাশ করা হয় ডি দ্বারা আর পার্সেন্টাইল হচ্ছে 100 ইকুয়াল পার্টস হচ্ছে পার্সেন্টাইল এজন্য পি কেমন সো স্যার রুল তো একই থাকবে স্যার হ্যাঁ স্যার রুলস তো একই থাকবে তাই না ওই একই ওই যে দেখো লিখে দিচ্ছে ডি এর ক্ষেত্রে লিখে দেই ডি জে সমান এল জে প্লাস জে ইনটু এল ডিভাইডেড কত আগেটা ছিল 4 তাহলে গুড 10 মাইনাস এফ জে এটা ফিজিক্যালি আসলে এক্সপ্লেইন করা যায় এটাকে ওই এটা বের করার জন্য
এটার একটা ফিজিক্যাল এক্সপ্লেনেশনও আছে, কেমন? fj প্লাস সরি দিস ইজ ইনটু সি, একই। আর পার্সেন্টাইলের ক্ষেত্রে শুধু একটা 100 হবে, কেমন? যেহেতু 100টা সমান ভাগে। এল কে আই জে কে সব আই দিয়ে লিখলেও কোনো প্রবলেম নাই, একই কথা। এখানে শুধু কে ইন্টু এন ওভার 100 মাইনাস এফ কে ডিভাইড বাই স্মল এফ কে ইন্টু সি। পারা যাবে? যদি বলা হয় ফিফথ ডিসাইল 60th পার্সেন্টাইল বের করো, তাই না? পারা যাবে তো? জি স্যার। আচ্ছা, তাহলে ওই প্রবলেমেরই দেখো তো, ওই আগের যে প্রবলেমটা আমরা করলাম দেখালাম, এইটারই হচ্ছে কি বলে 7th ডিসাইল কত, আর হচ্ছে ধরো আরে বাপ ক্লাস চলে। এই কি হলো 70th, এটার ক্ষেত্রে হচ্ছে 70th পার্সেন্টাইল। ঠিক আছে, এই দুটো করো তো, তোমরা ট্রাই করো। এখন করবো স্যার? হ্যাঁ তোমরা করে ফেলো, এখনই করো, আমি রেকর্ডিং অফ করছি, সমস্যা নেই, রেকর্ডিংটা প্রসেস হতে থাকবে। তো ঠিক আছে, কোনো প্রশ্ন আছে কি তোমাদের? স্যার আগের মানে আপনি প্রথম যে অনলাইন ক্লাসটা নিয়েছিলেন ওটার রেকর্ডিং এখন এই ক্লাসে এটা শেষ করে দিব, তারপরে অন্য কথা বলবো, কেমন? আচ্ছা ঠিক আছে। এখানে কোনো প্রশ্ন আছে কি? না স্যার। আচ্ছা, না হ্যাঁ এখন বলো, আগের কি হচ্ছে সেটা বলো। স্যার প্রথম যে অনলাইন ক্লাসটা আপনি নিয়েছিলেন না হ্যাঁ ওটার রেকর্ডিং বা পিডিএফ কিছু দিয়েছেন কি? হ্যাঁ, সবগুলোরই তো পিডিএফ দিয়ে দিয়েছি। রেকর্ডিংটা অনেক সময় হয়েছে কি ওই মিসিং হয়ে গেছে, আপলোড হয়নি, এরকম হয়েছে, কিন্তু দিয়ে ম্যাটেরিয়াল তো সবই দিয়েছি। সিয়ামের কাছে জিজ্ঞেস করো। এই তোমরা একটা কাজ করো, তোমরা তো কয়জন তোমরা ক্লাস ক্যাপ্টেন? প্রতিনিধি কতজন? রিপ্রেজেন্টেটিভ 2 জন, শুধু ওরটা আছে, আরো একজন আমাকে সেন্ড করো তোমার ইমেইল, ঠিক আছে? মেইল আইডিটা সেন্ড করো, তাহলে তোমাকেও পাঠাতে পারবো। অনেক সময় হয়তো মিসিং হয়ে যায় বা আপলোড হয় কিনা, দুজনকে দিলে আচ্ছা ঠিক আছে স্যার। বলো, আর কোশ্চেন কিছু আছে? আমরা এরপরে মেজার অফ ডিসপারশনে যাবো, কেমন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো করবো, মেজার অফ ডিসপারশনে যাবো। Absolute measure, relative measure, standard deviation, range, skewness, kurtosis। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা মেজার অফ ডিসপারশন শুরু করবো, কেমন? তোমাদের এভাবে লিখে করলে কি সুবিধা হচ্ছে নাকি প্রেজেন্টেশনে সুবিধা, কোনটা? এইভাবেই সুবিধা। স্যার লিখে করলে স্যার লিখেই বেটার। করেন স্যার। সুবিধা হচ্ছে। গুড। লিখে করলে হয় কি, এই যে অনেক সময় বোঝানো যাচ্ছে, একটা এক্সপ্লেনেশন লেখা যাচ্ছে, সাইড নোট দেওয়া যাচ্ছে। প্রেজেন্টেশনে কভারেজটা খুব বেশি হয়, অনেক বেশি হয়ে যায়, আধা ঘন্টায় তোমাদের একটু গ্যাপও থেকে যায়। আমি দেখি নেক্সট দিন আবার অন বোর্ড ক্লাস ফুল ভিডিওতে। তোমাদের ডেটা প্রবলেম নাই তো, তাই না? না স্যার। দেখি ভিডিওতে ক্লাস, পুরো বোর্ডে ক্লাস নেওয়া যায় কিনা। আমাদের সরঞ্জামাদি রেডি করে ফেলেছি আমরা, ওইভাবে আমরা নিতে পারবো। জি স্যার, ওইভাবে ক্লাস নিলে আসলে স্যার মনোযোগটাও বাড়ে আর
এখন কেন বোঝা মারে যায় না? না। স্যার এখন ডাইরেক্ট মানে- স্যার লিখে না করলে রিডিং স্যার বোঝা পড়া যায় না। মানে গণিত মানে ওইভাবে পড়া তো রিডিং পড়ার মতো মানে ওই বুঝি না না। সেটা ঠিক আছে, অবশ্যই আমিও তাই মনে করি। আসলে প্রেজেন্টেশনটা যখন তোমার ডিপ কিছু বুঝতে চাও, প্রি নলেজ কিছু আছে, তোমাদের পূর্বজ্ঞান কিছু থাকে, তখন এটা ভালো হয়। হ্যাঁ, না আমি বলছি যে লিখে আর বোর্ডে লেখার মধ্যে তো খুব একটা ডিফারেন্স নেই, তাই না? এখানে লেখাটা আমার হয়তো একটু খারাপ হচ্ছে, কারণ আমি অভ্যস্ত তো না, পেনটা খুব সফট, একদিকে ধরছে আরেকদিকে যাচ্ছে, তাই না? তার লেখায় সমস্যা নাই স্যার, লেখা স্পষ্ট বোঝা যায়। আচ্ছা, হ্যাঁ বোর্ডেও হবে, বোর্ডের সমস্যা নেই, একটু তোমাদের ডেটা ভিডিও ডেটা তো হয়তো একটু ডেটা খরচ বেশি হবে। যেমন এখানে লিখতে গেলে আমার একটু মানে অনেক সময় হয়ে যাচ্ছে, একদিকে লিখছি আরেকদিকে যাচ্ছে, ঠিক হয়ে যাবে, দুই একটা ক্লাস নিলে ঠিক হয়ে যাবে। আসলে পৃথিবীটা কোন দিকে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, মহামারী আবার কোন রূপ নেবে আনসার্টেন। কে যেন বলছিলে যে কবে খুলবে ক্লাস, আসলে হয়তো বা ফেব্রুয়ারিতে আমরা চিন্তা ভাবনা করছি, ফোর্থ ইয়ারের পরীক্ষা মাস্টার্সের পরীক্ষা নেওয়া আমরা শুরু করে দিয়েছি। আসলে ফিউচার তো আনসার্টেন, তাই না? আমরা কেউ জানি না। সো বাট আমরা প্রযুক্তিতেই অভ্যস্ত হব, এভাবেই এগিয়ে যাব। আমাদের প্রবলেম গুলো শেয়ার করো এবং এভাবে ক্লাস আগাতে থাকি আমরা। খোলার পরে সাথে সাথে যেন একটা বছর তো সময় হারিয়ে গেল আমাদের মাঝখান থেকে, তাই না? খোলার সাথে সাথে আমরা যেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারি। কারণ সিমultaneously এখন ফোর্থ ইয়ার মাস্টার্স হয়ে গেল, হয়তো থার্ড ইয়ার শেষ হয়ে গেলে থার্ড ইয়ারের পরীক্ষা হবে, সেকেন্ড ইয়ার হবে, ফার্স্ট ইয়ার হবে, এভাবে হতে থাকবে। তাই? স্যার সেভেন্থ ডিসাইলের মান কি বলবেন একটু স্যার? বের করা আছে নাকি? না না, বের করিনি আমি, আমি তো করলাম না। বের করেছো? বের করেছো? 19.83 আসছে। 19.83 83 আর ইয়ার পার্সেন্টাইলটা স্যার 70তম পদের এটা তো বুঝি না স্যার। করনি এখনো? না স্যার এটা বুঝতেছি না, 70তম পদ মানে ওইটাকে 100 ভাগে ভাগ করতে হবে, আমাদের যা আছে 100 ভাগে ভাগ করতে হবে, ও আচ্ছা ঠিক আছে ঠিক। তাই না? 100তম ভাগে ভাগ করতে 19 পয়েন্ট কত আসছে? 83 না? জি স্যার। আচ্ছা, লোয়ার লিমিট ওটা আসতেছে কোন গ্রুপে দেখো? 19 থেকে 21 এ, তাই না? জি 7 স্যার। ডিসাইল আসছে 19 থেকে 21 এ। তাহলে 19 থেকে 21 এ আসলে তোমার 19, আর এখানে 7 into 35/10 কত আসছে? স্যার দুইটাই সেম আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার দুটোই সেম আসছে। সেম? জি স্যার। আচ্ছা, সেম আসলে আসবে, সমস্যা নেই। 70তম কত গ্রুপে আসছে? ওই 17 থেকে 19 এ নাকি? জি স্যার। 19 থেকে 21 এ? স্যার 19 থেকে 21 আসছে স্যার। 19 থেকে 21 এ আসছে 70। ওইখানে 7 আর এখানে 70 একই তো হবে, তাই না? জি স্যার। 10টায় আর 10 এ করা হয়েছে, আর এটা হচ্ছে 7 এ, একই। ঠিক আছে, তোমরা আমার মনে হয় বুঝতে পেরেছো, তাই না? এখন সুন্দর করে কোয়ার্টাইল, পার্সেন্টাইল, ডিসাইলের ডেফিনেশন গুলো এইভাবে একইভাবে পার্সেন্টাইল আর ডিসাইলের ডেফিনেশন গুলো লিখে নিবা, তারপর তো লিখে দেওয়াই হবে। তো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে মেজার অফ ডিসপারশন শুরু করব। আর আগের দিন তোমাদেরকে এরকম লিংক দিয়ে দেবো। আজকে হঠাৎ করে শুরু করলাম, এই সময়টা আমি একটু ফ্রি ছিলাম, ভাবলাম যে তোমরা যদি ফ্রি থাকো তো ক্লাসটা নিয়ে নিই। স্যার ক্লাস নিলে স্যার একটু আগেই স্যার আগে একটু আগে জানাই। হ্যাঁ, জি স্যার। আমি সরি যে খুব ইনস্ট্যান্ট জানিয়েছি। আমি ভাবছিলাম যদি তোমরা পারো, তো বলছিল স্যার আমরা পারবো। তো পারবো, উপস্থিতি তো আলহামদুলিল্লাহ ভালো, 48 জন উপস্থিত ছিল। তো ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করি। নেক্সট ক্লাস আমরা জানিয়ে দেবো তোমাদের। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, ভালো থেকো সবাই।